সবাইকে স্বাগত এটি নিউজে। আপনারা দেখছেন হ্যাপেনিং পয়েন্ট। হ্যাপেনিং পয়েন্টে আপনাদের সাথে আছি আমি আকাশ এহসান। দর্শক, ঠিক এই দিনে এই সময় আমরা প্রতিদিন হাজির হয়ে যাই হ্যাপেনিং পয়েন্টে নতুন বিষয় এবং একজন অতিথির সাথে সে বিষয় নিয়ে আলোকপাত করি। আপনারা আমাদের সাথে যুক্ত থাকেন। দর্শক, আজকে আমাদের বিষয় হচ্ছে কাল বৈশাখীর কবলে বোরো ধান। আমরা সবাই জানি বোরো মৌসুম সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন অঞ্চলে বোরো ধান কাটার একটি মৌসুম এবং বাম্পার ফলন হয়েছে জানা যাচ্ছে। এবং কিন্তু তার মধ্যে একটি কালো ছায়া, সেটা হচ্ছে কালবৈশাখী ঝড়। এই সময় আসলে কৃষক কিভাবে তার বোরো ধান রক্ষা করবে এবং কি পরিমাণ ধান কাটা হয়েছে এবং ধান কাটার পরবর্তী সময়টা কিভাবে তারা বিভিন্ন পদক্ষেপ নিয়ে তাদের মৌসুমে এই ফসলটি ঘরে তুলতে পারবে এবং বিক্রি করতে পারবে, সে ব্যাপারে আমরা আলোকপাত করব আজকে আমাদের অতিথির সাথে। আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর জাহাঙ্গীর আলম, কৃষি অর্থনীতিবিদ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। স্যার, আমরা জানি বোরো মৌসুম চলছে, কৃষকের মুখে হাসি, কিন্তু তার মধ্যে একটি কালো ছায়া, সেটি হচ্ছে কাল বৈশাখী ঝড়। আসলে কোথাও কোথাও প্রাকৃতিক দুর্যোগ দেখা যাচ্ছে এই বোরো ধান কাটার মৌসুমে। আসলে আপনি এই বিষয়টি কিভাবে দেখছেন? দেখুন, সবসময়ই আমাদের বড় মৌসুম যখন আসে তখন কালবৈশাখীর একটা সম্ভাবনা থাকে। থাকে। কিন্তু বরাবরই যে এটা খুব বেশি প্রলয়ঙ্করী দুর্যোগ বয়ে আনে তা না। অনেক সময় দুর্যোগ একটু বেশি হয়, অনেক সময় কোনো দুর্যোগ হয় না। তো বোরো ধান হলো বাংলাদেশের যে তিনটি ধান আছে, আউশ, আমন, বোরো, এই তিনটির মধ্যে বোরো ধান হলো প্রধান। এবং দেশের যে ধান উৎপাদন হয় তার মধ্যে প্রায় 54% বোরো ধান থেকে আসে। কাজে আমাদের যে খাদ্য নিরাপত্তা, সেই ক্ষেত্রে বোরো ধানের খুবই, এবং বোরো ধান উৎপাদন মৌসুমটা সাধারণত নিরাপদ যদি কোনো কালবৈশাখী না হয় এবং আগাম বন্যা যাতে না হয়। যদি না, এই পর্যন্ত আমরা খুব বেশি একটা বন্যা কিংবা আগাম পানি এসে সয়লাব হয়ে যাওয়া, ধান নষ্ট হওয়া কিংবা খুব ঝড় বৃষ্টি এরকম খুব একটা দেখা যায় না। তবে কোনো কোনো ক্ষেত্রে স্থানীয়ভাবে ঝড় হয়েছে, গতকালও কোথাও কোথাও ঝড় হয়েছে, কিন্তু এটা উপদ্রব খুবই কম এবং এতে আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ খুবই কম। এবছর আমাদের যে ধান উৎপাদন, সে ধান উৎপাদনটা খুবই ভালো হয়েছে ইতিমধ্যে হাওর অঞ্চলে এবং অন্যান্য নিম্নাঞ্চল, বিশেষ করে বিল এলাকায় বোরো ধান খুবই ভালো উৎপাদন হয়েছে। আমরা সাধারণত ট্রেডিশনালি ঐতিহ্যগত ভাবে হাওর এবং বিল এলাকায় বোরো ধান উৎপাদন, কিন্তু পরবর্তী সময়ে যখন পানি সেচের সুযোগ সুবিধা বৃদ্ধি পেয়েছে এবং আধুনিক জাতের বোরো ধানের যখন উৎপাদন শুরু হয়েছে, তখন থেকে আমাদের সমতল এলাকাতেও বোরো ধান উৎপাদন শুরু হয়েছে। এবং এখন তো বাংলাদেশে সবচেয়ে বড় ধান উৎপাদনের মৌসুম হলো বোরো ধান। এই এত ব্যাপক আকারে যখন উৎপাদন হয় এবং যখন প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা কম থাকে, তখন স্থানীয়ভাবে যদি কিছু ঝড় বৃষ্টি হয় তাতে তেমন কোনো ক্ষতি হয় না। তবে অনেক সময় দেখা যায় যে হাওড় এলাকায় আগাম বন্যা হয়ে যায়, কোথাও কোথাও একটু বৃষ্টির পরিমাণ বেশি হয়। তখন আমাদের কৃষকদেরকে সবসময় প্রস্তুত থাকতে হয় যে যখন হাওড় এলাকা এবং বিল এলাকায় বোরো ধান পেকে যায়, অতি দ্রুত কিভাবে কেটে সেটা বাড়িতে তুলে নেওয়া যায়। তো এখন তো হারভেস্টার, কম্বাইন হারভেস্টার, রিপার, এগুলো সারা দেশেই চলছে এবং খুব দ্রুত কৃষকরা ধান কেটে নিয়ে আসার চেষ্টা করছে। এবং হাওড় এলাকায় আমি জানি যে যে আগাম জাতের যে ধান, সেই ধানগুলো ইতিমধ্যেই কাটা হয়ে গেছে এবং একটু বিলম্বে যেগুলো হয় সেগুলোর কাটাও হয়তো আগামী এক সপ্তাহের মধ্যে কাটা শেষ হয়ে যাবে। এবং ইতিমধ্যেই আমাদের সমতলে সারা দেশব্যাপী যে বোরোর উৎপাদন হয়েছে সেগুলো কাটা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই, এবং মে মাসের 15 তারিখ নাগাদ মোটামুটি ভাবে আমাদের ধান কাটা শেষ হয়ে যাবে। এবং এবছর যেমন পরিস্থিতি আমরা দেখছি,
তাতে একটা ভালো হারভেস্ট। জি স্যার, শোনা যাচ্ছে আসলে আপনি যেটা বলছিলেন যে কোনো জায়গায় 60%, কোনো কেউ কেউ দাবি করছে প্রায় 75% বোরো ধান তারা ঘরে খাদ্যের তুলতে পেরেছে কেটে ইতোমধ্যে। কিন্তু আসলে তারপরও কৃষকের আশঙ্কায় থেকেই যায়, তাদের একটি কথা বলেই থাকে তারা আসলে যে কোনো মৌসুমি আবহাওয়া খারাপের কারণে বা ঝড় বৃষ্টির কারণে কৃষক তার ন্যায্য মূল্য পাবে না বা পায় না। আসলে কি এটি আসলেই আবহাওয়ার সাথে একটি দামের উপরে প্রভাব পড়ে থাকে? দেখেন, আমাদের যখন ভালো উৎপাদন হয় তখন স্বাভাবিকভাবেই ধানের দামটা একটু কমে। এই বছর আচ্ছা। কিন্তু অন্যান্য মৌসুমে ধানের দাম কমে নাই, কিন্তু এখন বর্তমানে যেহেতু হারভেস্ট খুব ভালো আমরা আশা করছি এবং ইতিমধ্যেই যা ধান কাটা হয়েছে তাতে মনে হয় ফলন ভালো হয়েছে, এমন পরিস্থিতিতে আমরা আশা করছি যে এই বছর হয়তো 2,10 বা 15 লাখ টন ধানের উৎপাদন হবেই, যেটা সরকার যেটা এস্টিমেট করেছে যে 2,26 লাখ টন ধান উৎপাদন হবে। যদি এই ধরনের একটা ভালো হারভেস্ট আমরা পাই শেষ পর্যন্ত, তাহলে ধানের দাম কমবে এবং চালের দাম কমবে, এবং এটা আমাদের যে এখন যে উচ্চ খাদ্য মূল্যস্ফীতি এটার উপরে একটা ইতিবাচক প্রভাব পড়বে। আমরা চাই যে ধানের দামটা এবং চালের দামটা এমন পর্যায়ে থাকুক যাতে করে আমাদের কৃষক যারা আছে তারা বেনিফিটেড হয় এবং যারা ভোক্তা তাদেরকেও যাতে অতিরিক্ত দাম দিতে না। স্যার, এই কথাটি এখন আসলে আমি বর্তমানে যদি একটু আপনার সাথে যুক্ত করতে চাই, মানে এই কথাটি সবসময় বলা হয় যে কৃষক যেন ন্যায্য মূল্য পায়, কৃষক যেন আবারও ধান চাষে মনোযোগী হয় এবং তারা যাতে বিমুখতা না দেখা যায়। কিন্তু আরেকটি বিষয় আসলে বোরো ধান চাষে একটি যেটি বিষয় দেখা যায়, এই মৌসুমে বৃষ্টি কম হয়, তো সেই ক্ষেত্রে আবার সেচের জন্য খরচও বেশি পড়ে। সেই ক্ষেত্রে এই যে দামের ওঠানামা আবহাওয়ার কারণে এটি প্রভাব পড়ার কারণে আসলে কি এই বিষয়টি কৃষকের চাষ পদ্ধতিতে বা তার আগ্রহ হারিয়ে ফেলে কিনা, যেহেতু সেচেও একটি বিরাট খরচ যায়, কারণ বড় মৌসুমে বৃষ্টিপাত কম হয় আমরা জেনে থাকি। দেখেন, এই বছর কিন্তু দীর্ঘ সময় ধরে খরা ছিল এবং পানি সেচের খরচ বেশি ছিল, জি। এবং অন্যান্য খরচ, উপকরণ খরচ যেমন কীটনাশক এবং ফার্টিলাইজার, জি। এগুলোর খরচও বেশি ছিল। কাজে একদম। এই বছর ইউনিট প্রতি ধানের উৎপাদন খরচ বেশি হয়েছে। তো সরকার এবছর যেই ধানের দাম নির্ধারণ করেছে এবং চালের দাম নির্ধারণ করেছে, এই জিনিসগুলো তারা আমলে নিয়েছে এবং সেই আচ্ছা। আমলে নিয়ে এখন 36 টাকা করে কেজি প্রতি কেজি ধান এবং 49 টাকা কেজি চাল, সেটা প্রকিউরমেন্ট করার জন্য ইয়ে করেছে, একটা প্রোগ্রাম নিয়েছে এবং এই কর্মসূচির অধীনে প্রায় 3.5 লাখ টন ধান কিনবে কৃষকের কাছ থেকে সরাসরি, এবং 14 লাখ টন চাল কিনবে যারা ব্যবসায়ী আছে তাদের কাছ থেকে। কাজে সরকার একটা ব্যবস্থা গ্রহণ করেছে এবং এই সময় যখন সরকার প্রকিউরমেন্ট করে একটা নির্ধারিত দামে, তখন আশা করা যায় যে ধানের দাম বা চালের দাম সাংঘাতিকভাবে নিচে নেমে যাবে। স্যার, এই তো বিষয়টি নিয়ে আপনার সাথে এখন আমি আবার যুক্ত হব। এই সরকারি লক্ষ্যমাত্রা যে অর্জন করা হয়েছে যে কৃষকের কাছ থেকে যে পরিমাণ ধান ক্রয় করা হবে সেটি আসলে গতবারের চেয়ে কম, এই বিষয়টি নিয়ে আলোচনা করবো আমরা একটি বিরতির পর। দর্শক, হ্যাপেনিং পয়েন্টের সময় হলো একটি বিরতির, ফিরে আসছি একটু পর, সাথেই থাকুন। দর্শক, আপনারা দেখছেন হ্যাপেনিং পয়েন্ট। ফিরে আসলাম বিরতির পর, চলে যাচ্ছে আমাদের অতিথির কাছে। জনাব ডক্টর জাহাঙ্গীর আলম, আমরা কথা বলছিলাম বোরো ধান নিয়ে। একটি বিষয় আপনার কথার মাধ্যমে আসছিল সরকারি পর্যায়ে এবং সেভাবেই দাম নির্ধারণ করা হয়েছে যেন কৃষক লাভবান হয়। কিন্তু একটি বিষয় আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আসলে আমাদের সাধারণ দর্শকদের জন্য এবারে কৃষক পর্যায়ে যে পরিমাণ ধান সংগ্রহ করার লক্ষ্যমাত্রা অর্জন করা হয়েছে,
সেটি গত বছরের তুলনায় কম। আমি একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আসলে এই কম বেশির তারতম্য কি কৃষকের উপরে ভালো না খারাপ, সে বিষয়টি একটু জানতে চাচ্ছি। দেখুন, আমরা কিন্তু সব সময় বলি যে এই যে প্রকিউরমেন্ট করা হয়, ধান চাল সংগ্রহ করা হয়, এটা বেশিরভাগই যেন ধান সংগ্রহ, এবং আমরা চাই যে কমপক্ষে যে উৎপাদন হয় সেই উৎপাদনের 10% ধান সরাসরি ভাবে কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা হোক। তো গত বছরের কথা আপনি বলছেন, গত বছর 5 লক্ষ টন ধান সংগ্রহের কথা ছিল। এবছর 5.5 লক্ষ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এখন থেকে যদি 5-6 বছর আগের কথা বলি, তাহলে 2017-18-তে প্রায় 7 লক্ষ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তো সেই হিসেবে এখন 3.5 লাখ টনে নেমে এসছে। তার প্রধান কারণ হলো যে আমাদের কৃষকরা যে দামে ধান সংগ্রহ করা হয়, এবং যেহেতু শহরে এসে অনেক দূর তাদেরকে অনেক খরচ বহন করতে হয়, পরিবহন খরচ সহ নিজে সারাটা দিন সময় নষ্ট হয় করে তারপরে সরকারের গুদামে ধান দিতে হয়, এবং অনেক সময় অনেক অন্যান্য ঝামেলাও আছে। তো এইগুলো চিন্তা ভাবনা করে কৃষক সাধারণত খামার প্রান্ত থেকে সরাসরি ভাবে ধান বিক্রি করে দিতে চায়, এবং এখানে যদি অপেক্ষাকৃত কম দামেও হয় তাহলেও তারা এখান থেকে ধান দিতে কমফোর্টেবল বোধ করে। তো এই দিক থেকে যে চাতালের মালিক এবং বড় বড় কর্পোরেট হাউস এবং ব্যবসায়ী, তারা সরাসরি ভাবে বা তাদের এজেন্টদের মাধ্যমে ধান ক্রয় করে নেয়। তো সরকার তো এখানে খাবার প্রান্তে আসেন। তো কাজে আমরা যদি চাই যে কৃষকের কাছ থেকে সরাসরি ভাবে সরকার ধান ক্রয় করুক, তাহলে আসলে এটার ধান ক্রয়ের বর্তমান যে পদ্ধতি আছে তার মধ্যে পরিবর্তন আনতে হবে, এবং সরাসরি ভাবে কৃষকের খামার প্রান্ত থেকে যাতে ধান কেনা যায় সেই ব্যবস্থা করতে। তাহলে অবশ্যই গত কয়েক বছর ধরে যেখানে সিকিভাগ ধান সংগ্রহ করা যায় না, যেটা সরকার নির্ধারণ করে রাখে, তা এখন যদি সরাসরি ভাবে কৃষকের কাছ থেকে খামার প্রান্ত থেকে ধান ক্রয় করতে পারে সরকার, এবং সেটা যদি তাদের এজেন্টদেরকে সেইভাবে নির্দেশ দেওয়া হয় বা তাদের কর্মকর্তা কর্মচারী যারা থাকে তারা সেভাবে কাজ করে, তাহলে হয়তো ধান সংগ্রহের পরিমাণ বাড়বে। তবে এখন আমাদের মোট বোরো ধানের মোট উৎপাদন প্রায় 3 কোটি টন কিংবা তার থেকেও বেশি। তো এই ক্ষেত্রে আমাদের অন্তত 30 লাখ টন ধান যদি সংগ্রহ করা যেত, তাহলে এটা বাজারে প্রভাব ফেলবে এবং তাতে করে কৃষক অনেক বেশি উপকৃত হবে। এখন যেটা যে দাম আছে সেই দামে কৃষক আসলেই বিক্রি করতে পারেন। কাজে এটা এখন 800-900 টাকা দরে মন দরে ধান বিক্রি হয়, যেখানে 1440 টাকা মন দরে ধান বিক্রি করার কথা সরকারি যে রেট সেই রেট অনুযায়ী, কিন্তু এটা সাধারণত হয় না। এবং যখন ধানের দাম বাড়ে তখন কৃষকের কাছে আর সেই ধানটা থাকে না, সেই ধানটা চাতালের মালিক এবং বড় ব্যবসায়ী কর্পোরেট হাউস সেখানে চলে যায়, এবং এই বেশি দামের যে সুযোগ সেই সুযোগটা তারাই পায়, এবং চাল যেহেতু তারাই দেয় সুতরাং বাজারটাকেও তারাই নিয়ন্ত্রণ করে, যে কারণে যখন চালের দামটা বেড়ে যায় তখন কৃষক কিন্তু তার বেনিফিট পায়। তো এই দিক থেকে বিবেচনা করলে আমাদেরকে দেখতে হবে যে সরকার কিভাবে বেশি করে সরাসরি ভাবে ধান ক্রয় করতে পারে কৃষকদের কাছে, এবং সেটা হলে ধানের দামটা পাবে, কৃষক উপকৃত হবে, এবং বোরো ধান চাষে কৃষকের যে আগ্রহ সেই আগ্রহটা। জি স্যার, আপনার কথার মাধ্যমে আসলে দুটি বিষয় আমরা একটু পেয়েছি। একটি হচ্ছে সিন্ডিকেটের একটি বিষয়ও আমরা যদি বলি ইনডাইরেক্টলি সেই বিষয়টি ফুটে উঠেছে, এবং আরেকটি বিষয় আমি যদি আপনার কাছ থেকে জানতে চাই এই সিন্ডিকেটের আগে, যে আসলে আমাদের বড় মৌসুমে আবাদের জন্য সরকারি এবং বেসরকারি পর্যায়ের সংস্থাগুলো থেকে প্রায় 10টি জাত নিবন্ধন করা হচ্ছে উচ্চ ফলনশীল।
আসলে আমাদের দেশে গবেষণা কি এখনো চলছে কিনা আরো উচ্চ ফলনশীল জাত বা নির্ধারণ করার জন্য, আরো রোগ প্রতিরোধী এবং পুষ্টি সমৃদ্ধ ধান উৎপাদনের জন্য, সেই গবেষণার ব্যাপার আপনি কিছু জানেন কিনা আমাদের একটু জানাবেন। দেখেন, বাংলাদেশে ধান নিয়ে গবেষণা করে প্রধানত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, জি। এছাড়াও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সহ বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান আছে। কৃষি আহ, করে, তারাও গবেষণা করছে। এবং সেই সঙ্গে বাংলাদেশ আণবিক কৃষি গবেষণা ইনস্টিটিউট, যেটা ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত, জি। এরাও অনেক ভালো কাজ করছে। কাজে গবেষণা এগিয়ে চলছে এবং প্রতি বছরই আমাদের অনেকগুলো জাত বিভিন্ন দিক থেকে উদ্ভাবন হয় এবং সেগুলা মাঠ পর্যায়ে টেস্ট করা হয়, ডেমনস্ট্রেট করা হয় এবং মাঠ পর্যায়ে যাচ্ছে। তো এখন বাংলাদেশে এই গবেষণাটা, জাত যেগুলো উদ্ভাবন হয় আধুনিক জাত, কয়েক বছর পর পর সেটাকে আবার রিফাইন করতে। তো এই গবেষণাটা একটা চলমান প্রক্রিয়া এবং জি। সেটা চলছে। কিন্তু আমাদের যেটা দেখতে হবে সেটা হলো যে এই গবেষণালব্ধ যে ধান, সেটা কৃষকের মাঠে যেতে যাতে করে খুব দ্রুত সেটা কৃষকের খামারে চলে যায়, তার ব্যবস্থা করতে হবে। এবং এখন তো উৎপাদনের খরচ বেড়ে যাচ্ছে, জি। তো জি। জি। উৎপাদনের খরচটা কিভাবে কমিয়ে রাখা যায়, কৃষকদেরকে কিভাবে উপকরণ সহায়তা দেওয়া যায় এবং কৃষকদের সময় মতো যাতে কৃষি উপকরণটা পৌঁছে দেওয়া যায় এবং তাতে যেন ভর্তুকি বজায় থাকে, এই দিকটা আমাদেরকে বিবেচনা করতে হবে। এবং এটা যদি আমরা সুষ্ঠুভাবে করতে পারি এবং ধানের ব্যবস্থাপনা, যেটা বাজারজাতকরণের যে ব্যবস্থাপনা, সেটা যদি আমরা ভালোভাবে করতে পারি, তাহলে বড় মৌসুমে আমাদের একটা প্রধান ধান উৎপাদনের যে সুযোগ, এই সুযোগটা আরো বৃদ্ধি পাবে এবং এতে করে আমাদের কৃষকরা আরো বেশি উৎসাহিত হবে এবং নতুন নতুন যে ভ্যারাইটি এবং এই যে আধুনিক কৃষি উপকরণ বড় মৌসুমে সবচেয়ে বেশি ব্যবহৃত। স্যার, অসংখ্য ধন্যবাদ আপনার এই একদম মৌসুম একদম গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরার জন্য। আসলে কৃষকের জন্য এবং আমাদের সরকারি পর্যায়ে এবং যারা আছেন সবার জন্য একদম যুগোপযোগী কিছু কথা এবং কিছু পরামর্শ আপনার কাছ থেকে আমরা পেয়েছি। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকের এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন হ্যাপেনিং পয়েন্ট। আমাদের বিষয় ছিল কালবৈশাখীর কবলে বোরো ধান। এই বিষয়ে আলোচনা করছিলেন জনাব ডক্টর জাহাঙ্গীর আলম, কৃষি অর্থনীতিবিদ। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকাল আবারও।